পল্লবীতে রামিসের বাসায় প্রধানমন্ত্রী দ্রুতই বিচারের আশ্বাস নিলেন বড় বোনের দায়িত্ব। হত্যার প্রতিবাদে দেশ জুড়ে ক্ষোভ। ফাঁসি দিয়ে দেয় তো একজন ভয় পাবো, আজকে এই বাচ্চা ফাঁসি খাইছে, কালকে অন্যজন বলে আমরা মরে যাবো। ফাঁসি যদি না দিতে পারেন, আপনার আইনের বিচার যদি না করতে পারেন, আমাদের আসামি আমাদেরকে তুলে দেন। চট্টগ্রামে শিশু ধর্ষণে অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস এবং রেল স্টেশনে যাত্রীদের ভিড়, রাজধানী থেকে বের হতেই যানজটের ভোগান্তি। আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান লাভুর তুহুলকি কাণ্ড, কম্বল দেওয়ার নামে 10 কোটি টাকা হাতানোর অভিযোগ। চালু হওয়ার 6 মাসেও 5G পৌঁছায়নি দেশের অধিকাংশ স্থানে। উপযুক্ত মুঠোফোন এবং শিল্পের অভাবকেই দুষছেন অপারেটররা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি শরীফ রওশন। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৃশংস এই ঘটনায় হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি রামিসার বড় বোনের সব দায়িত্ব নেয়ার ঘোষণাও দেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মিরপুরের কালশি রোড অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মিরপুরের পল্লবীর কালশি রোডে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। নৃশংস এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের দাবি জানান বিক্ষুব্ধরা। এদিকে রাতে পল্লবীতে শিশু রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা মা। প্রধানমন্ত্রী এ সময় সমবেদনা জানান এবং সান্ত্বনা দেন। রামিসার বড় বোনের যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসার পরিবারকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। 19 মে সকালের দিকে মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাড়ির 3 তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। চট্টগ্রামে 3 বছরের শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র বাকুলিয়া এলাকা। প্রায় 5 ঘন্টা বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ থাকার পর স্থানীয় একটি মাদ্রাসা থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ সময় তার বিচার এবং শাস্তি নিজেরাই নিশ্চিত করার দাবিতে অভিযুক্তকে নিজেদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। তাদের কাছ থেকে আসামিকে সরিয়ে থানায় নিতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বৃহস্পতিবার বেলা 2:30টা। মা বাবা দুজনেই ছিলেন কাজে। 3 বছরের শিশুটি প্রতিদিনের মতোই খেলতে গিয়েছিল প্রতিবেশী মনিরের ঘরে। কিন্তু কে জানতো পরিচিত সেই ঘরটি ওত পেতে থাকা এক নরপশুর থাবায় নরক হয়ে উঠবে। রক্তাক্ত অবস্থায় নাতনিকে উদ্ধারের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার দাদি। বিচার চাই, আমি কিচ্ছু চাই না, আমি বিচার চাই, জনগণের হাতে তুলে দাও, জনগণের দইরা মারিয়া। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে বাকলিয়ার 19 নম্বর ওয়ার্ডের আবু জাফর রোড এলাকা। অভিযুক্ত ডেকোরেশন কর্মচারীকে পুলিশ যখন থানায় নিয়ে যেতে চায়, তখনই পথ আটকে দেয় শত শত বিক্ষুব্ধ জনতা। তারা ক্ষুব্ধ হয়ে মারমুখী হলে মনিরকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অবস্থান নেয় পুলিশ। ওই সব যদি দরকার পাবলিকের হাতে ছেড়ে দেন, দেখে আমরা কি করতে পারি। আইন তো হাতে তুলে নেওয়া যায় না,
দেশে আইন আছে, আইনের ব্যবহারও থাকবে, কঠোর ব্যবহারও থাকবে। প্রায় ৫ ঘন্টা চলে এই উত্তেজনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকতে চাইলে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। ঘণ্টাখানেক থেমে থেমে গুলি, ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক, কয়েকজন পুলিশ সহ অন্তত 15 জন আহত হন। 3 বছর আমার ছোট বোনের মতো, আমার ছোট বোন আছে, তো ওকে অবস্থা করছে। তারপরে আবার আমাদেরকে সিটাগুলি মারতেছে, তারপরে আমার মার কি করতেছে। উত্তেজিত জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা। পরিস্থিতি এতেও নিয়ন্ত্রণে না আসায় পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কঠোর অবস্থানে যায় পুলিশ। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে কৌশলে অভিযুক্তকে নিয়ে এলাকা ছাড়ে পুলিশ। পরে পুলিশের গাড়ি থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে বাকলিয়ার তুলাতলী ও নতুন ব্রিজ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। এ সময় তারা পুলিশের বেশ কয়েকটি যান ও দূরপাল্লার বাসে আগুন দেয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবারও চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বন্ধ হয়ে যায় যান চলাচল। তবে তুলাতলীর স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা পুলিশের পক্ষে অবস্থান নিলে প্রায় 3 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই যে একটা ছোট মেয়ে শিশু সে ধর্ষিত হলো, সেটা তো আমাকেও তো কষ্ট দেয়, আমারও তো কন্যা আছে, আমাদের আত্মীয় স্বজনও তো আছে এরকম ছোট মেয়ে। এখানে এটা যেহেতু তদন্তের বিষয়, আমি আপাতত এটা না বলি, সে দর্শন করছে এটা স্বীকার করছে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্ত মনির। এর আগের রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন 3 বছরের শিশুটির খোঁজ খবর নিতে হাসপাতালে যান চট্টগ্রামের মেয়র। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তিনি। সমাজ তৈরি হয়েছে যেটা আমাদের সবাইকে মিলে এটাকে। এখন চট্টগ্রাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতি বিজড়িত নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে 3 দিনের নজরুল জন্ম জয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনর্খনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়েম আকন্দ। ভারতের আসানসোল থেকে 1914 সালে কবি নজরুলকে ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। পড়ালেখার জন্য 7ম শ্রেণীতে ভর্তি করে দেন ত্রিশালের দরিরামপুর হাই স্কুলে, যা এখন নজরুল একাডেমি। কবির স্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে প্রায় 2 দশক পর অনুষ্ঠিত হচ্ছে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার। তার আগমন ঘিরে অনুষ্ঠানস্থল, কবির স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ও আশপাশের সড়ক সংস্কার এবং সাজসজ্জার কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয়রা। এই বছর এটা একটু বেশি স্পেশাল, আমরা সবাই খুব খুশি। প্রধানমন্ত্রী আসবে, এটা একটা অনেক বড় কিছু না? ত্রিশালবাসী, শিক্ষার্থী এবং সকল ধরনের মানুষ খুব উচ্ছ্বসিত এবং চারদিকে পরিবেশ খুব উৎসব মুখরভাবে কাজ করছে। নজরুল জন্ম জয়ন্তী এই অনুষ্ঠানটা জাতীয়ভাবে হবে এবং উনি উনার মুখ থেকে নজরুল সিটি ঘোষণা করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। ত্রিশালের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চ ও মাঠ পরিদর্শন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানালেন পুলিশ সুপার। প্রস্তুতি প্রায় সম্পন্ন, এখন যেটুকু টেকনিক্যাল কাজ বা স্ট্রাকচার করা এ পর্যায়ে আছে, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন একটা সাকসেসফুল অনুষ্ঠান যেন রাষ্ট্র সবাইকে উপহার দিতে পারে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তামূলক শঙ্কা নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে। বিএনপি নেতারা বলছেন, নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের যে মিশন, যে আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, তারই একটা অংশ হিসেবে এই কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে একটি সমাবেশেও তিনি বক্তব্য রাখবেন। এরপরে তিনি চলে আসবেন আমাদের এই নজরুলের মঞ্চে, সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসেবে দলের ময়মনসিংহের 3টা ইউনিট উত্তর, দক্ষিণ এবং মহানগর ইউনিটের
সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মত বিনিময় করবেন। নজরুল জন্মজয়ন্তীর উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীরা। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। ঈদের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান এবং সড়কপথের খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন হাসিব বিল্লাহ। শুরুতেই জাহিদ, আপনার কাছে জানতে চাই, কমলাপুরের রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, সকাল থেকেই ঘরমুখো মানুষ যারা ঈদের ছুটিতে এখন বাড়ি ছাড়া শুরু করেছেন, খুব ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল। তবে যেহেতু ঈদের আরও বেশ কিছুদিন বাকি রয়েছে, এ কারণে শুরুতেই তেমন যে ভিড়টি থাকে, ঈদের আগে আগে যে ভিড়টি থাকে, সেই ভিড় কমলাপুর রেল স্টেশনে নেই। সকাল থেকে যে ট্রেনগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনগুলো ছেড়ে গেছে। কিছু সময় বিলম্ব হলেও সেটি খুব বেশি সময় বিলম্ব হয়নি। নির্ধারিত সময়ের মধ্যেই যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত ট্রেনে তারা বাড়িতে রওনা দিতে পেরেছেন এবং কমলাপুর রেল স্টেশন থেকে মূলত সকাল 6টার পর থেকেই এই রেলগুলো ছেড়ে যাচ্ছে, ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। চট্টগ্রাম অঞ্চলের ট্রেনটি ছেড়ে গেছে এবং রাজশাহী অঞ্চলের যে ট্রেন ধূমকেতু, সেটিও 6টার পরেই ছেড়ে গেছে এবং অন্যান্য যেই ট্রেনগুলো রয়েছে নির্ধারিত শিডিউল অনুযায়ী যে সময় নির্ধারিত রয়েছে, সেই সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত শিডিউলের কোনো বড় ধরনের বিপর্যয় নেই বা কোনো ধরনের রেল যে পথ রয়েছে সেই পথেও কোনো ধরনের বিপর্যয় নেই, যার কারণে যারা যাত্রী রয়েছেন এবং যারা ঈদের ছুটিতে মূলত ঢাকা ছাড়তে শুরু করেছেন, তারা সকাল থেকেই এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে ট্রেনগুলো রয়েছে সেখানে তারা উঠছেন এবং ট্রেনগুলো সঠিক সময় ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা ট্রেন ছাড়তে খুব বেশি বিলম্ব হচ্ছে না এবং যাত্রী যেটি রয়েছে এটি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সকালে থাকলেও এখন যাত্রী অনেকটা স্বাভাবিক হয়েছে। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী আরও কমে যাবে। খুব সকাল সকাল অর্থাৎ 6টার পরে 7টা থেকে 7:30টার মধ্যেই মূলত যাত্রীদের কিছুটা চাপ ছিল কমলাপুর রেল স্টেশনে। এখন রয়েছেন অনেক যাত্রীরা অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য। ট্রেন আসলে তারা তাদের যে কাঙ্ক্ষিত রুট রয়েছে, তারা যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের জন্য তারা অপেক্ষা করছেন এবং ট্রেন আসা মাত্রই তারা আবার তাদের ট্রেনে উঠবেন। এখন এই কমলাপুর রেল স্টেশনে যারা যাত্রী রয়েছেন সকাল সকাল এসেছেন, তারা অনেকে অপেক্ষা করছেন এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনের জন্য মূলত তারা অপেক্ষা করছেন এবং কমলাপুর রেল স্টেশনে মূলত আগামীকাল থেকে ঈদের যে যাত্রা, সেই যাত্রার আনুষ্ঠানিক যে টিকিট, সেই টিকিটের মাধ্যমে তারা যাবেন। আজকে থেকে অনেকে ঢাকা ছাড়ছেন, তবে শনিবার থেকে ঈদের যেই যাত্রা সেই টিকিট বিক্রি করা হয়েছে শনিবার থেকে। আর আজকে যারা যাচ্ছেন তারা ঈদের আগের যে টিকিট সেই টিকিটই কিনেছেন স্বাভাবিক নিয়মে এবং কালকে থেকে মূলত ঈদের আনুষ্ঠানিক যাত্রা ট্রেনে শুরু হবে। রওশন। এবার আমরা সড়ক পথের খবর জানতে চাই। আসিফ, আপনি তো গাবতলী বাস টার্মিনালে রয়েছেন, যাত্রী অনুযায়ী বাস কেমন দেখছেন আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? রওশন, ভাড়ার অভিযোগ তো বরাবরই থাকে। যাত্রীরা বলছেন যে ভাড়া তুলনামূলক বেশি, কিন্তু আবার এখানকার যারা কাউন্টারে আছেন তারা বলছেন যে সরকার নির্ধারিত মূল্যেই ভাড়া নিচ্ছেন। মূলত সরকার নির্ধারিত মূল্যেই ভাড়াটা নেওয়া হচ্ছে। কিছুদিন আগে যে ডিজেলের যে দাম বৃদ্ধির কারণে যে মূল্য সমন্বয় করা হয়েছে বা ভাড়া বাড়ানো হয়েছে, সেই দামেই কিন্তু যাত্রীরা এই টিকিট কাটতে পারছেন। তবে কাউন্টার থেকে বলা হচ্ছে যে আসলে এই ভাড়াও কিন্তু এর চেয়ে তো কিন্তু আসলে কমে ভাড়ায় তাদেরকে পরিবহন করতে হতো, অর্থাৎ ঈদ ছাড়া অন্যান্য সময়ও এই যে মূল্য, বর্তমানে যে মূল্যটি এখন নির্ধারণ করা হয়েছে, এর থেকেও কিন্তু কম মূল্যে কিন্তু টিকিট সরবরাহ করা হতো। কিন্তু যেহেতু ঈদের সময় চাপ আছে, সুতরাং তারা এই সময়টাকেই কাজে লাগাচ্ছেন, অর্থাৎ যাত্রীদের কাছে পরিপূর্ণ বা সরকার নির্ধারিত ভাড়া দিয়েই কিন্তু টিকিট কেটেই যাত্রীরা তার নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি গাবতলী বাস টার্মিনালেও এখানকার যে প্রত্যেকটি কাউন্টারে বেশ ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। এখানে যাত্রীদের ভিড় এবং আমরা দেখেছি যে যাত্রীরা এখানে এসে টিকিট কাটছেন। কেউ কেউ আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন, বুকিং দিয়ে রেখেছিলেন, এখানে এসে টাকাটা জমা দিয়ে তারা টিকিটটা নিতে পারছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন অনেকেই
এই বাস এই জায়গায় আসতে কিন্তু দেরি হচ্ছে, কিছুটা বিলম্ব হচ্ছে। বিশেষ করে সাভারে কিছু যানজট রয়েছে। এছাড়া একই সঙ্গে আমরা যখন ঢাকার প্রবেশ পথগুলোতে বেশ কিছু যানজটের মুখোমুখি হচ্ছেন যাত্রীরা, এবং বিশেষ করে দারুস সালাম থেকে টেকনিক্যাল পর্যন্ত এই যে সড়ক পথ বা বিশেষ করে সেই সড়ক চলে গেছে কল্যাণপুর বা শ্যামলী পর্যন্ত, সেখান থেকে যানজট পার হয়ে কিন্তু যাত্রীরা এই গাবতলী পর্যন্ত আসতে পারছেন। এমনি দেখছেন যে এখানে এই যে সরকারি যে মূল্য তালিকা, কিন্তু আন্তঃজেলা ও দূরপাল্লা রুটের যে তালিকা কিন্তু এখানে ঝুলানো আছে। প্রত্যেকটা এটি সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে নির্ধারণ করা মূল্য। এই মূল্য দিয়েই কিন্তু যাত্রীরা নিজ নিজ গন্তব্যের জন্য টিকিট কাটছেন। তবে যাত্রীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। দীর্ঘদিন পরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারার যে আনন্দ, সেই আনন্দ নিয়েই তারা কিন্তু এই ঢাকা ছাড়ছেন। যদিও আজকে বেশ ভ্যাপসা গরম রয়েছে, যাত্রীদেরকে অনেকে পানির সাথে রাখছেন এবং শিশুদের জন্য বেশ অসুবিধাই হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু তবুও তারা এই সামান্য কিছুটা ভোগান্তি বা কষ্ট উপেক্ষা করে পরিবারের সঙ্গে যাবার যে আনন্দ, সেটি তাদের চোখে মুখে স্পষ্ট। বাস আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সড়কে অবস্থান করছেন এবং তারা যেন কোনো বাস পথে কেউ কাউকে না উঠানো হয়, এজন্য কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে আমরা দেখতে পেয়েছি। এছাড়া সবকিছু মিলিয়ে একটি স্বস্তির যাত্রা আজ থেকে শুরু হচ্ছে বলা যায়। রওশন, এই ছিল গাবতলী টার্মিনাল থেকে সবশেষ খবর। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। কোরবানির ঈদ সামনে রেখে জামালপুরের বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ক্ষতিকর ইনজেকশন এবং ট্যাবলেট ব্যবহার না করেই দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হওয়ার আশা খামারিদের। জুয়েল রানার তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। জেলার ৭ উপজেলাতে প্রায় ১২,০০০ খামারি ব্যক্তিগত বাণিজ্যিকভাবে ১,৭,১৮৫টি কোরবানির পশু প্রস্তুত করেছে। এসব পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করবে খামারিরা। দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খড়, খৈল, ছোলা ও ভুসি খাওয়ানোর পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এসব খামারে। নালি দিয়ে খের খাওয়ায় আর আপনার কুড়া ঠুরা এডি ভুসি নিজস্ব কোম্পানির এডি খাওয়ায়। আমাদের গরুগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে পালন করে থাকি আমরা, যাতে লিমিট বলা হয়। তো চর্বিমুক্ত, সম্পূর্ণ চর্বিমুক্ত, মানবদের জন্য অত্যন্ত উপকারী। ঈদে জানি মানুষ একটু ভালো মাংস, ভালো সলিড গরু, মাংসর মধ্যে তো বহুত কিছু বাইর হয় এখন, সেটা আপনারা অনেক ভালো জানেন। তো এইগুলা জানি কোনোদিন কিছু না হয়, সেই দিক থেকে চিন্তা করেই আমরা গরুগুলা লালন পালন করি। দাম আগের চেয়ে তুলনামূলক বেশি নয়, সবই ঠিক আছে। চলতি বছরে গোখাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের খরচ বেশি হয়েছে। তারপরও ঈদকে ঘিরে অনেক ছোট ও মাঝারি খামারিরা গরু প্রস্তুত করেছেন। তাদের দাবি, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে যদি গরু না আসে তাহলে লাভবান হবেন তারা। খামারিরা লাভবান হবে যদি অবৈধ পথে সীমান্ত কোনো পার্শ্ববর্তী দেশ থেকে যদি কোনো গরু না আসে। আমাদের দেশের যে মাংসের যে চাহিদাগুলো আছে, আমাদের দেশের খামারের গরু যা আছে এটা দিয়ে সম্ভব, পালা সম্ভব। তো সরকার যদি বাইরে থেকে গরু না আসে তাহলে আমাদের প্রান্তিক খামারগুলো আছে এগুলো লাভবান হবে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি খামারিরা হাটে না গিয়েও বিভিন্ন ঝামেলা ছাড়াই খামার থেকে গরু বিক্রিতে অনলাইনে ব্যবস্থা করছেন। বিভিন্ন খামারিদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৭টি উপজেলায় আমাদের প্রায় ১,০৭,০০০ গবাদি পশু রয়েছে কোরবানির জন্য। প্রায় ৮২,০০০ কোরবানির পশুর চাহিদা রয়েছে। এবারে ঈদে কোরবানির পশুর ভালো দাম পাবে এমনটাই প্রত্যাশা খামারিদের। এখন জামালপুর। কম্বল বিতরণের নামে আল আরাফা ইসলামী ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে ১০ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ তুলে নেওয়া হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যানের ব্যক্তিগত ড্রাইভার, এপিএস এবং ব্যাংকটির খাতুনগঞ্জ ব্রাঞ্চের ২ জন কর্মকর্তার মাধ্যমে। শুধু তাই নয়, আইন অমান্য করে ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়েছে ২০ জনকে। ক্ষমতার অপব্যবহার করে এমন তুগলকি কাণ্ড ঘটিয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। নাইম কামালের ২ পর্বের বিশেষ প্রতিবেদনের আজ প্রথম পর্ব।
কাগজে কলমে লক্ষ্য ছিল শীতার্থদের সেবা। আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় কম্বল কেনার জন্য, কিন্তু অভিযোগ উঠেছে এই বিশাল অঙ্কের টাকার পুরোটাই লুটপাট করা হয়েছে সিএসআর এর নামে। ব্যাংকের পরিচালনা পর্ষদের তোয়াক্কা না করে তড়িঘড়ি করে মাত্র 1 মাসের ব্যবধানে সরিয়ে ফেলা হয়েছে সব টাকা। তদন্তে দেখা যায় গত বছরের ডিসেম্বরের 12 তারিখে ফাউন্ডেশনের নামে ব্যাংকটির গুলশান ব্রাঞ্চে খোলা হয় একটি অ্যাকাউন্ট। নতুন এই হিসাবে দেওয়া হয় 10 কোটি টাকা। এর পরপরই শুরু হয় টাকা তোলার হিড়িক। তড়িঘড়ি করে অ্যাকাউন্ট থেকে অর্থ তুলে নেওয়ার 37 দিনের মাথায় তা বন্ধ করে দেওয়া হয়। ব্যাংকটির নথিপত্র বলছে তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম লাবুর গাড়ি চালক একাই তুলেছেন 2 কোটি টাকা, আর চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা পিয়ারু তুলেছেন 6 কোটি টাকা। বাকি 2 কোটি টাকা তোলা হয় খাতুনগঞ্জ শাখার 2 কর্মকর্তার মাধ্যমে। তবে এত টাকার কম্বল কেনা হলেও তার কোনো ভাউচার কিংবা প্রমাণ দেখাতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক এই মহাপরিচালক বলছেন, ব্যাংক খাতে আইনের প্রয়োগের সংকটের কারণেই এমন সব অপকর্ম বাড়ছে। এ খাতের অনিয়ম দূর করতে আইনের কঠোর বাস্তবায়ন চান তিনি। এখন সুরা করতে গেলে কি করে, এটা বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট করে বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, বাংলাদেশ ব্যাংক তাদেরকে হয়তো বা বোর্ড থেকে বাদ দিয়ে দিবে। তাকে শুধু বোর্ড থেকে বাদ দেয় না, তারা যদি 2 কোটি টাকা নিয়ে থাকে তার জন্য 4 কোটি টাকা 10 কোটি টাকা তারা ফাইন করতে হবে। কারণ আমাদের দেশে এই সংস্কৃতিটা নাই বলেই লোকজন খালি বারবার এগুলো সাহস পাচ্ছে। এ ধরনের ঘটনা পুরোপুরি ব্যাংক ব্যবস্থার জবাবদিহিতার সংকট বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। আমার মনে হয় যে একটা ওভারঅল ওভারসাইট বডি এখন করা দরকার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, যারা শুধুমাত্র বাইরে থেকে এই যতগুলো দুর্নীতির অভিযোগ, এটার কেস এবং এটার আইনি প্রক্রিয়াকে মনিটরিং করবে এবং এটার ব্যাপারে একটা জবাবদিহিতা স্বচ্ছতা তৈরি করবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই 10 কোটি টাকা বিতরণে ব্যাংকের মূল পর্ষদের কোনো অনুমোদনই ছিল না। বিষয়টিকে বড় ধরনের অনিয়ম হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুখপাত্র বলছেন, নিরীক্ষকদের সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করে যদি এই ধরনের অনিয়ম পায় যে এখানে টাকা ব্যয় হয়েছে কিন্তু তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই, এবং যেখানে যার যার ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন ছিল যতভাবে সেই অনুমোদন গ্রহণ করা হয়নি, তখন বাংলাদেশ ব্যাংক অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। যে দেশে কয়েকশো টাকার একটি কম্বলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সাধারণ মানুষ, সেখানে 10 কোটি টাকা গিলে ফেলার মতো এমন খবর ব্যাংক খাতের চরম অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ। সাধারণ গ্রাহকের প্রশ্ন, বিপুল অঙ্কের এই অর্থ আদৌ কি ফেরত আসবে নাকি তদন্তের আড়ালেই হারিয়ে যাবে? নাইম কামাল, এখন, ঢাকা। চালু হওয়ার প্রায় 6 মাস পার হলেও এখনও দেশের বিশাল অঞ্চল 5G সেবার বাইরে। যেসব স্থানে চালু হয়েছে সেখানেও নেই মানসম্পন্ন সেবা। যদিও অপারেটররা দায়ী করছেন 5G মুঠোফোন কম, স্মার্ট কারখানা এবং স্বয়ংক্রিয় শিল্পের অভাবকেই। আর প্রযুক্তিবিদরা বলছেন, মুঠোফোনের দাম কমানো এবং 5G প্রযুক্তি বৃদ্ধির দিকেই নজর দিতে হবে সরকারকে। নাজমুস তাকিবের প্রতিবেদন, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদার হাতের মুঠোফোনটি 5G প্রযুক্তি সমর্থিত। দেশে যে 3টি মুঠোফোন কোম্পানি 5G সেবা দেয় তার একটি অপারেটরের গ্রাহক তিনি। বেশিরভাগ অপারেটরের 5G কাভারেজ বিশ্ববিদ্যালয় এলাকায় থাকলেও গতি নিয়ে রয়েছে আক্ষেপ। টেলিটকে ব্রাউজিং এক্সপিরিয়েন্স খুব বেশি খারাপ না, তবে যেহেতু নেটওয়ার্ক স্লো থাকে আমি অলওয়েজ দেখা যায় ক্যাম্পাসে থাকলে রবিকে প্রেফার করি, তখন টেলিটকটা ইউজ করা কম করি। অন্যান্য মুঠোফোনগুলো কতটা পাচ্ছে 5G সেটাও আমরা দেখতে চাই। কোনোটিতে 5G পাওয়া গেলেও বেশিরভাগ মুঠোফোনেই পাওয়া গেল 4G। গ্রাহকরা বলছেন, তাদের মুঠোফোনগুলো 5G প্রযুক্তি সমর্থিত হলেও তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে 4Gতেই। স্পিড ভার্সিটি ক্যাম্পাস এরিয়া মোটামুটি ভালো পেয়েছি, বাট লোকাল যে রেসিডেন্সিয়াল এরিয়া ওখানে তেমন ভালো আসেনি আর কি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছু কিছু জায়গায় মাঝে মাঝে আমি 5G পাই, হুট করে মনে করেন আসে, আবার হুট করে চলে যায়। আর একটু বেটার যদি হতো তাহলে হয়তো ব্রাউজিং করতে বা মানে অনেক সময় ভারী কোনো কাজ করতে গিয়ে আর হয়তো প্রবলেম ফেস করতাম না। যদি আর একটু স্মুথ হতো তাহলে হয়তো বেটার এক্সপিরিয়েন্স হতো। আর দেশের রবি, গ্রামীণফোন ও টেলিটক মূলত 5G সেবা দিচ্ছে, তবে দেশের বেশিরভাগ এলাকায় এখনও যায়নি এই সেবা। মূলত আইওটি, স্মার্ট কারখানা ও স্বয়ংক্রিয় শিল্প খুব বেশি না থাকায় 5G খুব বেশি কাজে লাগছে না, তাই অপারেটরদেরও সেদিকে মনোযোগ কম। রবি আজিয়াটা বলছে, যদিও তাদের নেটওয়ার্কে মাত্র 5 থেকে 7% গ্রাহকের 5G সমর্থিত ফোন, তবুও তারা দেশের প্রায় 200 স্পটে দিচ্ছে এই সেবা।
প্রায় 200-র কাছাকাছি জায়গায় আমরা এখন 5G দিচ্ছি এবং এটা প্রতিনিয়তই বাড়ছে, কারণ আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সাথে এটা হবে। বাট আপনাকে একটু আগে যেটা বলেছি যে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে 5Gর মাইগ্রেশনটা কীভাবে হচ্ছে, ডিভাইস পেনিট্রেশনটা কীভাবে এগিয়ে যাচ্ছে, সার্ভিস সলিউশনগুলো আসছে কিনা, এবং সেভাবে আমরা সেটা তালে তালে আমরা যাব। দেশে 5G সেবার মুঠোফোন মাত্র 6 থেকে 10% মতো। তাই গত 6 মাস আগে এই সেবা চালু হলেও দেশে এই ফিচারের ফোন কম থাকায় এই সেবার আওতা তেমন বাড়েনি। তাই 4টি অপারেটরের মধ্যে 5G চালু না করা একমাত্র অপারেটর বাংলালিংক বলছে মানসম্মত 4G সেবার দিকেই নজর দিচ্ছেন তারা। 4G এখনও কিন্তু হ্যান্ডসেট যদি বলি 55-60% আছে, 5G কিন্তু 5%ও নাই। সো 4Gটা যদি সবার জন্য দেওয়া যায়, এবং 4G হ্যান্ডসেটও কিন্তু একটু 5G হ্যান্ডসেট অনেক দাম, আই থিঙ্ক দ্যাটস এ চ্যালেঞ্জ। 4G হ্যান্ডসেটও কিন্তু আমি যদি স্মার্টফোন কিন্তু 8,000 8,500 টাকার নিচে নাই, ওটাই মিনিমাম। সো এইটাও কীভাবে কমানো যায়। প্রযুক্তিবিদরা বলছেন 6 মাসের বেশি সময় পার হলেও প্রত্যাশা অনুযায়ী সেবা এখনও পাচ্ছেন না গ্রাহকরা। তাই মুঠোফোনের দাম কমানো ও 5G প্রযুক্তি বৃদ্ধির দিকে নজর দিতে হবে সরকারকে। 5G একটা অনেক বড় আশার জায়গা। 5G দিয়ে অনেক ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি হবে। সো ওইটা আমার কাছে মনে হয় অপারেটররা হয়তো পাইলটিং করছে, আলটিমেটলি এটা ডেপ্লয় করতে পারেনি এখনো। এডিবি বলছে দেশে মানসম্মত ইন্টারনেট ব্যবহার 10% বাড়লে জিডিপিতে প্রভাব পড়ে 0.8 থেকে 1% পর্যন্ত। তাই এ খাতের দিকে নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুস সাকিব, এখন ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে ভিড় বেড়েছে, তবে ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে বিভিন্ন মশলার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, ঈদের তো আর মাত্র এক সপ্তাহেরও কম সময় রয়েছে, সেক্ষেত্রে বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? কোন মশলা কত টাকায় বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সকালে ক্রেতাদের যে ধরনের ভিড় অন্যান্য সময় দেখা যায় সেই তুলনায় আজকে কম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজারের মশলাপট্টিতে। এই সময়ে সাধারণত এখানে প্রবেশ করাটাই কঠিন হয়ে যায়। সে জায়গায় আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতাদের তেমন একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এটার কারণ হিসেবে দোকানিরা বলছেন যে ঈদ উপলক্ষে বড় একটা অংশ ঢাকা ছাড়ছেন রাজধানীবাসীদের। স্বাভাবিকভাবে তারা গ্রামে যারা যাচ্ছেন, গ্রামে বাজার করাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেজন্য অনেকে এখানে আসছেন না। ছাড়া সাপ্তাহিক বাজার যারা করেন পুরো সপ্তাহের জন্য, তারা এই সপ্তাহে যেহেতু গ্রামে চলে যাচ্ছেন, স্বাভাবিকভাবে তারাও ওই সাপ্তাহিক বাজারটাও করছেন না। সব মিলিয়ে ক্রেতাদের যে উপস্থিতি সেটা তারা প্রত্যাশা অনুযায়ী কম, এবং এর ফলে দামের যে তারতম্য সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ অন্যান্য সপ্তাহের তুলনায় এবার দামও কম দেখা যাচ্ছে। মশলার কথা যদি আমি শুরুতে বলি, সাদা এলাচ বিক্রি হচ্ছে মানভেদে 4,500 থেকে 5,000 টাকা কেজি, কালো এলাচ বিক্রয় হচ্ছে 2800 টাকা কেজি, আর দারচিনি বিক্রয় হচ্ছে 550 টাকা কেজি, যদিও মানভেদে কিছুটা উঠানামা করে। জিরা বিক্রয় হচ্ছে 680 টাকা কেজি, এবং বিশেষ করে মাংসের যে মশলাগুলো রয়েছে যেমন স্টার, লং, জয়ত্রী, জয়ফল, এই ধরনের যে মশলাগুলো রয়েছে এগুলোও গেল 6 মাসের দাম ওঠানামা করেনি বলে বিক্রেতারা জানিয়েছেন। যদিও ক্রেতারা বলছেন তারা প্রত্যাশা করছেন দাম যদি আর কিছুটা কম হতো তাহলে তাদের জন্য আর একটু স্বস্তি হতো। আর সবজির কথা যদি বলি, সবজি অপ্রত্যাশিতভাবে অনেকটাই কমে গেছে। এখানে যারা পাইকাররা রয়েছেন তারা আজকে আফসোস করছেন যে তাদের আজকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে, কারণ এক একটা সবজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে গেছে। এবং এর ফলে তাদের অনেকের যেই পরিবহন খরচ পর্যন্ত উঠবে না বলে অনেক পাইকার জানিয়েছেন। এছাড়া মাছের বাজারের কথা যদি বলি, মাছের বাজারেও অনেকটাই ক্রেতা শূন্য। মাছের বাজার আপনি জানেন আগামী কুরবানির ঈদ, ঈদুল আজহায় বেশিরভাগ ক্ষেত্রে মাংসের চাহিদা বাড়ে এবং অনেকে বাসায় ফ্রিজ খালি রাখতে চান মাংসের জন্য। এর ফলে মাছ বেশি কিনে ফ্রিজে রাখার যে প্রবণতা, অথবা মাছ বেশি কেনা অথবা সপ্তাহের বেশি সময়ের জন্য কেনা, এই প্রবণতাও এবার লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে মাছের বাজারের ক্রেতা একেবারে কম বলে আমরা লক্ষ্য করেছি। রওশন, এই ছিল কারওয়ান বাজার থেকে সবশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে কারণ বাজার থেকে যুক্ত ছিলেন আফজাল হোসেন। এদিকে সরবরাহ কমায় ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, মাছের সরবরাহ কমে যাওয়ার কারণে বিক্রেতারা কি বলছেন?
রওশন, আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে ঝালকাঠিতে যে পরিমাণ মাছের চাহিদা রয়েছে এর ৬০ থেকে ৭০% কিন্তু যোগান আছে সামুদ্রিক মাছ থেকে। সেই সামুদ্রিক মাছ ধরা কিন্তু ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। সমুদ্রে মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত মাসের ১৫ তারিখ থেকে আগামী মাসের ১১ তারিখ পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। এ কারণে বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারে বন্ধ রয়েছে। এছাড়া চাষের মাছের সরবরাহ কিছুটা কম রয়েছে। সব মিলিয়ে বাজারে যে মাছের চাহিদা সেটি ঘাটতি রয়েছে। এ কারণেই মাছের দাম কিছুটা অন্যান্য সময়ের তুলনায় বেশি দামে বিক্রি হতে দেখা গেছে। আমি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের তো একই কথা যে মাছের চাহিদা অনুযায়ী যে সরবরাহ, সেই সরবরাহ না থাকায় তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আজকের বাজার ঘুরে দেখেছি যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে, আজকে পাঙাশ মাছ যেটি গত সপ্তাহে ১৬০ টাকা বিক্রি হচ্ছে সেটি আজকে ১৮০, আকার বেঁধে সেটি ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পোয়া মাছের কথা যদি বলি সেটাও ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছ যেটি গত সপ্তাহে ৩০০ টাকা বিক্রি হচ্ছে সেটি আজকে ৩২০ থেকে ৩৫০ টাকা। কাতল মাছ আকার বেঁধে ৩৪০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সিলভার কাপ যেটি ১৬০ টাকা গত সপ্তাহে বিক্রি হচ্ছে সেটিও ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রামসোস মাছ নামে একটি মাছ রয়েছে যেটি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের কথা যদি বলি সেটিও ৩০০ থেকে আকার বেঁধে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের কই মাছ ২৫০ টাকা কেজি দরে। আর ইলিশের কথা যদি বলি সেটি কিন্তু আসলে গত সপ্তাহের থেকে কেজিতে ১০০ টাকা বেড়েছে। মাঝারি সাইজের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, সেটিও ৪০০ থেকে ৮০০ বা ১০০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন আগামী ১১ জুন যখন নিষেধাজ্ঞা উঠবে তখন সামুদ্রিক মাছের চাহিদা তুলনায় সরবরাহ বাড়বে, তখন কিন্তু মাছের দাম একেবারেই কমে আসবে, এমনটি জানিয়েছেন ব্যবসায়ীরা। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সবশেষ। ঝালকাঠির মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। উদ্বোধনের প্রায় ৪ বছর কেটে গেলেও শেষ হয়নি হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ। এতে বন্দরের গুরুত্বপূর্ণ সড়কটিতে তৈরি হয়েছে খানাখন্দ, বেড়েছে ভোগান্তিও। ভূমি অধিগ্রহণ জটিলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে দ্রুতই কাজ শুরুর আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। সোহেল রানার প্রতিবেদন। ২০২২ সালে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয় শুরু হয় হিলি স্থলবন্দরের 2.5 কিলোমিটার সড়কের 4 লেনের কাজ। কিছু অংশের কাজ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বন্দরের 4 মাথা থেকে মহিলা কলেজ ও সিপি থেকে 0 পয়েন্ট পর্যন্ত সড়কের কাজ। বর্ষা ও শুষ্ক মৌসুমে পড়তে হয় বিড়ম্বনায়, বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা ধরনের রোগবালাই। ধুলোর আস্তরণে হচ্ছে ফসলের ক্ষতি। অটো উল্টে যায়, বাস উল্টে যায়, ট্রাক উল্টে যায়, ভ্যান উল্টে যায়, তাদের হাত পা ভেঙে যায়। খালি বারবার সবাই বলে যে আজ ঠিক করবো, কাল ঠিক করবো, পরশু ঠিক করবো, এইভাবে আমরা ভোগান্তির মধ্যে আছি। একটু ভাঙ্গাচোরা হলে ইট লাগিয়ে দেয়। আমাদের সন্তানদের স্কুলে যাওয়া বা অসুস্থ রোগীদের হসপিটাল নিয়ে যাওয়া বা আমরা যে চলাফেরা করি প্রত্যেকটা দিন আমাদের খুবই কষ্ট। আমরা কতদিন আগে যে আমরা পিচ ঢালাই রাস্তা দেখছি আমরা ভুলে গেছি, জানি না এরকম একটা অবস্থা। আমরা চাই অতি দ্রুত আমাদের জন্য রাস্তার কাজ শুরু হয়। দ্রুত অধিগ্রহণ জটিলতা কাটিয়ে রাস্তার কাজ শেষ করার দাবি স্থানীয়দের, যদিও বরাবরই আশ্বাসের বাণী শোনালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। আমরা আশা রাখতেছি অর্থ স্যার এই মাসের মধ্যে হয়ে গেলে আমরা আবার নতুন করে টেন্ডার করার পরে এটা এখন মূল্যায়ন প্রক্রিয়াধীন আছে। মূল্যায়নটা সমাপ্ত হয়ে গেলেই ওয়ার্ক অর্ডার দেওয়া হলে সেই ঠিকাদার কাজ শুরু করবে। এই স্থলবন্দর থেকে সরকার প্রতি বছর 600 থেকে 700 কোটি টাকা রাজস্ব আহরণ করলেও দীর্ঘদিনেও নিরসন হয়নি উন্নয়ন অবহেলা। অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত শেষ হোক হিলি স্থলবন্দরের 4 লেন সড়কের কাজ, এমনটাই প্রত্যাশা সবার। সোহেল রানা, এখন হিলি। এবার আন্তর্জাতিক। কোরবানির ঈদের আগে গবাদি পশু জবাই নিয়ে রাজ্য সরকারের আইনি কড়াকড়িতে বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের খামারিরা। কারণ নতুন আইনি বাধ্যবাধকতায় কোরবানি দেয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে লোকসানের কবলে পশু খামারি এবং ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে চলতি বছরের জন্য আইন শিথিল করতে রাজ্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা। তহিদুর রহমানের প্রতিবেদন। হাতে গোনা কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঠিক এর আগে গত 13 মে 1950 সালে হওয়া পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনে নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আগে শুভেন্দু অধিকারী প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঈদের আগে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গরুসহ সব গবাদি পশু বিক্রি সংক্রান্ত নতুন আইনি কড়াকড়িতে স্থবিরতা নেমে এসেছে পশ্চিমবঙ্গের হাটগুলোয়। এখনও খামারেই পড়ে আছে গবাদি পশু। এতে করে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে খামারিদের। কারণ ঈদের আগে লাভবান হওয়ার আশায় সারা বছর গবাদি পশু লালন পালন করেন ছোট ও প্রান্তিক খামারিরা, যাদের অনেকেই সনাতন ধর্মাবলম্বী। মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। ভয়ে গরু একটাও বার করতে পারিনি, একটাও বেচতে পারিনি। ঘুষির দোকানের টাকা বাকি, গরুর মহাজন যে ইউপি থেকে আছে তাদের টাকা বাকি। পশু কেনার জন্য অগ্রিম দিয়ে রাখা অর্থ ফেরত চাইছেন অনেক ক্রেতা, কারণ অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে রুপি নিয়ে রেখেছেন। এতে করে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি খামারি ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা। ঋণের বোঝা ও জীবিকা হারানোর শঙ্কায় অনেকেই। এমন পরিস্থিতিতে অন্তত চলতি বছরের জন্য আইনটি শিথিল করতে মুখ্যমন্ত্রীর প্রতি জোর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। সরকার से हमारा निवेदन है कि जैसे चल रहा था इस साल के लिए हमको छूट दीजिए। हम इतना पैसा इन्वेस्ट किए हैं, माने आपका सूद पे पैसा लिए हैं, बीवी का जेवर बंधक है। এবার সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। যা পুঁজি ছিল, যা মাল তুলেছিলাম সেগুলো তো সব রয়ে গেছে। আর কোনো পার্টি এসে একটাও মাল নিতে চাইছে না। যা অ্যাডভান্স করেছিল সেগুলোও চাইছে। ৭৬ বছরের পুরনো আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই নিষিদ্ধ। এমনকি ১৪ বছরের কম বয়সী গবাদি পশু কিছুতেই জবাই দেওয়া যাবে না। রেজিস্টার্ড কোনো কসাইখানাতে একমাত্র এই কোরবানিটা দেওয়া যেতে পারে, এবং 14 বছরের ঊর্ধ্বে কোনো গরু বা মহিষ এটাকে আমরা কোরবানি দিতে পারবো। অথচ কোরবানির জন্য অধিকাংশ মানুষের পছন্দ সুস্থ ও তরতাজা গবাদি পশু। কিন্তু ঠিক ঈদের আগে এই আইনটি কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। তবে এই ইস্যুতে বেশি আশাবাদী হতে চান না উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েকদিনে কি হয় তাই এখন দেখার বিষয়। অবশ্য ভালো চুক্তিতে পৌঁছাতে না পারলে তারা বিকল্প পথে এগোবেন বলেও সতর্ক করেছেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ক্ষেত্রে ট্রাম্পের ক্ষমতা খর্ব করা সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি স্থগিত করেছে রিপাবলিকানরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য $1 বেশি বেড়েছে। প্রত্যাশার চেয়েও দ্রুততম সময়ে সামরিক অবকাঠামো মেরামত করে ব্যাপক হারে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, তেহরানের প্রতিরোধ সক্ষমতা আর সামরিক বাহিনী পুনর্গঠনের গতি দেখে রীতিমতো অবাক ওয়াশিংটন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র এবং রকেট লঞ্চারের 2/3 মেরামত করে হামলার জন্য প্রস্তুত রেখেছে আইআরজিসি। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। সাময়িক যুদ্ধবিরতিকে সংঘাত বন্ধের সূচনা মনে করা হলেও আসলে ক্ষেত্রবিশেষে এই বিরতি রণকৌশল পুনর্বিন্যাসের একটি বড় সুযোগ। গেল এপ্রিলের শুরুতে ইরানের সঙ্গে অস্ত্রবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। এই 6 সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবন্ধের আলোচনার পথ উন্মুক্ত রেখেছে ওয়াশিংটন তেহরান দুই পক্ষই। কিন্তু শুধু আলোচনার ভরসায় বসেছিল না ইরান, কারণ আইআরজিসি ভালো করেই জানত সমঝোতার কথা বলে সার্জিক্যাল স্ট্রাইক করার ফন্দি ট্রাম্পের মজ্জায় মজ্জায়। এই 6 সপ্তাহে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা মেরামত করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে ইরান। আর এই পর্যবেক্ষণ খোদ মার্কিন গোয়েন্দা সংস্থারই। সিএনএনের দাবি, প্রাথমিক অনুমানের চেয়ে অনেক দ্রুত পুনর্গঠিত হচ্ছে ইরানের সামরিক বাহিনী। সিএনএনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার প্যাড, অস্ত্র তৈরির কারখানাগুলো এরই মধ্যে সচল করেছে ইরান। প্রথমত যা ইঙ্গিত করে, ফেব্রুয়ারির হামলার পরেও তেহরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি। দ্বিতীয়ত মার্কিন ও ইসরায়েলি হামলার কার্যকারিতাও এখানে প্রশ্নবিদ্ধ, কারণ ট্রাম্প নেতানিয়াহু বহুবার দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে। গেল এপ্রিলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় 40 দিনের যুদ্ধ শেষে ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত ছিল। সাম্প্রতিক এই প্রতিবেদনে বলা হচ্ছে, এরই মধ্যে 2/3 লঞ্চার ব্যবহারের জন্য প্রস্তুত করে ফেলেছে আইআরজিসি। এছাড়াও উপসাগরীয় দেশে হামলার জন্য মজুদ রাখা ড্রোনের অর্ধেক এখনও ব্যবহারের উপযোগী। উপকূলে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশ অক্ষত আছে, তাই হরমুজেও ইরানকে কাবু করা সহজ হবে না শত্রুপক্ষের জন্য।
সিএনএনের অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, অল্প সময়ের মধ্যে পূর্ণ শক্তি নিয়ে ইরানের যুদ্ধে ফেরার প্রস্তুতির নেপথ্যে আছে রাশিয়া ও চীনের সাহায্য। ট্রাম্প নেতানিয়াহু দুজনই এই একই অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করা ছাড়া অতিরিক্ত কোনো মন্তব্য করেনি বেইজিং। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবার খেলা প্রসঙ্গ। রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তার শঙ্কার মাঝেও থেমে নেই ইরানের বিশ্বকাপ প্রস্তুতি। মাঠের লড়াই শুরুর আগেই ভিসা জটিলতা আর আন্তর্জাতিক চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছে দলটি। তুরস্কে চলছে তাদের প্রস্তুতি ক্যাম্প, আর একই সঙ্গে চলছে যুক্তরাষ্ট্র এবং কানাডার ভিসা প্রক্রিয়াও। 2026 বিশ্বকাপকে সামনে রেখে এখন মাঠের পারফরমেন্সের পাশাপাশি আলোচনায় ইরানের রাজনৈতিক বাস্তবতাও। ফারহান ইহসানের প্রতিবেদন। বিশ্বকাপে মাঠে নামার আগেই ইরানের জন্য শুরু হয়েছে আরেক লড়াই, ভিসা আর নিরাপত্তা নিয়ে দৌড়ঝাঁপ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই 2026 বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি। তুরস্কের রাজধানী আঙ্কারাতে বৃহস্পতিবার কানাডার ভিসার জন্য আবেদন করেছে পুরো ইরান দল। পাশাপাশি কয়েকজন খেলোয়াড় জমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনও। ইরান ফুটবল ফেডারেশনের দাবি, সাম্প্রতিক সংঘাতের কারণে অনেক খেলোয়াড় আগেই যুক্তরাষ্ট্রে ভিসা করতে পারেননি। ফেডারেশনের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে যে সকল খেলোয়াড় ভিসা পাননি তাদের আবেদন প্রক্রিয়া তুরস্ক থেকেই সম্পন্ন করেছেন তারা। 2026 বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ও 21 জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে নিজেদের গ্রুপ ম্যাচ খেলবে ইরান। এরপর 26 জুন সিয়াটলে মিশরের বিপক্ষে লড়বে তারা। ইরানের সবগুলো গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও পরের রাউন্ডে যেতে হলে প্রয়োজন হতে পারে কানাডার ভিসাও। এদিকে তুরস্কের আন্তালিয়াতে চলছে ইরানের প্রস্তুতি ক্যাম্প। যুদ্ধ পরিস্থিতিতে দেশটির ঘরোয়া লীগ বন্ধ থাকায় অনেক খেলোয়াড়ই ছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে। কোচ এখন চেষ্টা করছেন দলকে আবার প্রতিযোগিতামূলক ছন্দে ফেরাতে। বিশ্বকাপের আগে 29 মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এরপর 1 জুন ঘোষণা করা হবে ইরানের চূড়ান্ত স্কোয়াড। রাজনৈতিক টানপোড়েনের মাঝেও বিশ্বকাপ মিশনে ইরান। আপাতত তাদের নজর মাঠের পারফরমেন্সে। ফারহান ইহসান, এখন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।